কর্মকর্তা যার নাম হচ্ছে এমডি জামান। তিনি একজন নিউ ইয়র্কের স্টেটের কর্মকর্তার সাথে সাথে তিনি নিজে ওন করেন একটি ফার্ম, যে ফার্মের নামটি চলুন তার নিজের মুখ থেকেই শুনে আসি। ভাইয়া কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি ভালো। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি এটিভির দর্শক শ্রোতাদের এবং ধন্যবাদ জানাচ্ছি এটিভিকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সো আপনি তো একজন স্টেটের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং তার সাথে সাথে আপনার নিজের একটি প্রতিষ্ঠানটি আছে। আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি আপনার প্রতিষ্ঠানটির নাম এবং এই প্রতিষ্ঠানটির সাথে আপনার যে শুরুটা, সেই শুরুটার কিছু গল্প আমি আমার দর্শকদের যদি আপনি বলতেন। অ্যাকচুয়ালি আমি যেটা জবের পাশাপাশি আমার এই কনসাল্টিং ফার্মটা চালাচ্ছি। এই কনসাল্টিং ফার্মের নাম হলো আপনার সাকসেস মাল্টিপারপাস অ্যান্ড কেরিয়ার কনসাল্টিং ফার্ম, যেটা আপনার সিটি, স্টেট এবং ফেডারেল গভর্নমেন্ট জবগুলো পেতে সাহায্য করা হয় এখানে। বাহ, খুবই ভালো একটা বিষয়। আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি তারা অনেক সময় দেখা যায় এদেশে এসে আমরা কোন দিকে আমাদের ক্যারিয়ারটাকে নিয়ে যাব সেটা অনেক কনফিউজ থাকি এবং যে দিক নির্দেশন সেটা আমরা অনেক সময় পাই না। সো আপনি নিঃসন্দেহে একটি ভালো কাজ করছেন। আর একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনি একটা ভালো জব করছেন, আপনার সেইখান থেকে আবার যে আপনার নিজস্ব যে কোম্পানি সেটা করার পেছনের কারণটা কি ছিল, মানে মেইন উদ্দেশ্যটাকে? এটা আসলে অনেকটাই নিজের দায়িত্ববোধ থেকেই করেছি। আমি যখন দেখলাম যে আমি একটা ভালো জব করতে পেরেছি এখানে, তাহলে কেন আমার বাঙালি কমিউনিটির অন্যান্য ছেলেমেয়েরা কেন পারবে না? আমার চেয়েও অনেক ভালো স্টুডেন্ট আছে। এই থিম থেকে আসলে আমি 2016 থেকে আমি 2014-এ স্টেটে জয়েন করি এবং 2016 থেকে এই সাকসেস কেরিয়ার কনসাল্টিং ফার্ম টাইমস চালু করছি। বেশ অনেক দিন, প্রায় মানে এক যুগ হয়েই যাবে আর কিছুদিন পরে। 9 ইয়ার্স, সেটাই। সো সরকারি জবটাকে আমরা যেমন বলি যে সোনার হরিণ। সো এই সোনার হরিণটা পেতে হলে এই নিউ ইয়র্কে বা আমেরিকায় কতটুকু স্ট্রাগল করতে হয়? অ্যাকচুয়ালি আপনার যখন নতুন আসবেন, ফার্স্ট কাজটাই হলো আপনার সার্টিফিকেটগুলোকে ইভ্যালুয়েশন করে নেওয়া। ইভ্যালুয়েশন করার পাশাপাশি আপনাকে লোক আপ করতে হবে কোন ডিপার্টমেন্টগুলোতে ওপেন আছে, সিটিতে বা স্টেটে কোন ডিপার্টমেন্টে কোথায় কোথায় ওপেনিং আছে সেই ওয়েবসাইটগুলোতে গেলেই পারবেন। অ্যাপ্লিকেশন করার পরে তারপরে আপনার যে জিনিসটা আসে সেটা হলো আপনার রিটেনের একটা প্রিপারেশন থাকে, আবার ফেস টু ফেসের একটা প্রিপারেশন থাকে। তো এখন এই রিটেনের এক্সামের প্রিপারেশন নিতে হয়, ফেস টু ফেস এক্সামের একটা প্রিপারেশন নিতে হয়। এগুলোর জন্য আসলে একটু পরিশ্রম করতেই হবে। লাইক এরকম কোনো টাইম ফ্রেম আছে যে আপনি যদি 1 বছর নিজেকে খুব সময় দেন তাহলে এই জবটা আপনার জন্য খুব ইজি হবে? এটা 1 বছরও লাগে না অ্যাকচুয়ালি। আচ্ছা। ইট ইজ 6 মান্থের মধ্যেই আশা করা যায় ভালো কিছু করা যায়, যদি সে একজন ক্যান্ডিডেট যদি ডেডিকেটেড হয়। আচ্ছা, আর সেটার পেছনে শিক্ষাগত যোগ্যতাটা আসলে কতটুকু দরকার? এখন এটা ডিপেন্ড করবে আপনি কোন পজিশনের জন্য ট্রাই করতেছেন। এখন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পজিশন আছে, বিভিন্ন এডুকেশনের ব্যাকগ্রাউন্ড লাগে তাদের। এটা হাই স্কুল ডিপ্লোমা হতে পারে, অ্যাসোসিয়েট ডিগ্রি হতে পারে, মাস্টার্স হতে পারে, ব্যাচেলার ডিগ্রি হতে পারে। যে ডিপেন্ড করবে আপনার পজিশন, তারা কী রিকোয়ারমেন্ট চাচ্ছে, কী এডুকেশনটা তারা চাচ্ছে। তো এখন আপনার যদি ব্যাচেলার ডিগ্রি থাকে ইউএইচ ইকুইভ্যালেন্ট, তো ওই লেভেলের যে জবগুলো আছে সেই জবগুলোর জন্য আপনি প্রিপারেশন নেবেন। আর আপনার যদি অ্যাসোসিয়েট ডিগ্রি থাকে সেই লেভেলের প্রিপারেশন নেবেন, সেই লেভেলের পজিশনগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আপনার যদি হাই স্কুল ডিপ্লোমা থাকে তাহলে আপনি সেই লেভেলের পজিশনগুলোর জন্য ট্রাই করবেন। আচ্ছা, তার মানে আপনার মানে এ বি সি লাইক এই ধরনের আপনাদের অবশ্যই অন্য কোনো একটা ওয়েতে আপনারা এটাকে মানে ডিভাইড করেন, বাট এই ধরনের আর কি যোগ্যতা অনুযায়ী সেখানে আপনি চাইলে একটি আপনার সরকারি জব মানে স্টেট জব আর কি পেতেই পারেন, স্টেট জব পেতেই পারেন এবং ফেডারেল জবও পেতে পারেন। আচ্ছা, সো প্রথম যখন আপনি এই জবের জন্য আসলে অ্যাপ্লাই করেছিলেন তখন কি চিন্তাটা মাথায় আসলে কাজ করেছিল যে অনেক কিছুই তো আছে, কেন আমি এটাতেই যাব? না, অ্যাকচুয়ালি আমার একটা ড্রিমই ছিল, স্বপ্নই ছিল যে আমি গভর্নমেন্ট সেক্টরে ট্রাই করব। আচ্ছা, সো ওই ড্রিম থেকেই আমি গভর্নমেন্ট সেক্টরে ট্রাই করি এবং ফার্স্ট এক্সামেই আমি যে এখন জবটা করি এই এক্সামে আমি আউট অফ 195 পেয়েছিলাম। ওকে, এবং ওই এক্সামে আমি এখনো পর্যন্ত সেই জবটাই করছি স্টেটে। বাহ, কত বছর হলো আপনি এই জবটাতে আছেন? 11 ইয়ার্স।
একটা ভীষণ লম্বা সময় ধরে আপনি এই জবটার সাথে জড়িত আছেন। সো আপনার প্রথম জবে জয়েন করার পর থেকে ডেফিনেটলি আপনার পদোন্নতি আছে, রাইট? সো সেটা আসলে কীরকমভাবে এটা হয়, মানে মেধা বা আবার কোনো পরীক্ষা দিতে হবে, এই ধরনের কি বিষয় আসে? হ্যাঁ, পদোন্নতি পেতে হলে আপনাকে আবারও পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, আবার সিনিয়রিটির একটা ব্যাপার আছে। এই দুইটা কম্বিনেশনে আপনার পদোন্নতিটা হবে। আচ্ছা, সো এরকম না যে আপনি যদি আপনার পারফরমেন্স ভালো হলো অটোমেটিক হয়ে গেল, এরকম কিছু না। পারফরমেন্স ভালো থাকতে তো হবেই, Definitely. নাম্বার 1। নাম্বার 2 আবার এক্সামও অ্যাটেন্ড করতে হবে, এবং নাম্বার 3 আপনার সিনিয়রিটির একটা ব্যাপার আছে, সিনিয়রিটি আচ্ছা থাকতে হবে। আচ্ছা, সো এরকম কি মানে হয় আর কি, যে ঠিক আছে আমি সিনিয়র বাট আমার পারফরমেন্সটা অতটা ভালো না, আমার জুনিয়রের পারফরমেন্স ভালো, বিকজ আমি সিনিয়র আমার পদোন্নতিটা আগে হয়ে গেল। হ্যাঁ, হতে পারে। এখানে আবার আপনার রিটেনের যে এক্সামটা আছে, রিটেনে যদি তার স্কোরটা ভালো থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে সে জাম্প করতে পারে। আচ্ছা, খুবই ভালো লাগলো, এবং আমি আশা করছি আমার যারা দর্শক আছেন যারা স্টেট জব করতে চাচ্ছেন তাদের অবশ্যই উপকার হবে। আমার আসলে অনেক কিছু জানার আছে, আমি নিজের জন্য প্লাস আমার দর্শকদের জন্য জানতে চাচ্ছি। এমন একটা জবের পরেও নিজের একটা যে আপনি প্রতিষ্ঠান গড়ে তুললেন, তার পেছনে আসলে মানে কি কি চিন্তা করে আসলে আপনি এই প্রতিষ্ঠানটা গড়ে তুললেন? এটা চিন্তা সেটাই ছিল যে আমি যেহেতু একটা ভালো জব পেয়েছি, তাহলে আমার বাঙালি কমিউনিটিতে আমার বাঙালি ভাই বোন যারা আছেন তারা কেন পাবে না? আচ্ছা হ্যাঁ, একটু স্টাডি করলেই, নিজে একটু যদি অ্যাটেনশন দেয় যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট সেক্টরে হইতে চাই, তাহলে সম্ভব। আচ্ছা ওই থিম থেকেই আসলে এটা করা, এবং বেশ সাকসেসও পাওয়া যাচ্ছে। এবং আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে এতগুলো ছেলে মেয়ে আমি বিভিন্ন ডিপার্টমেন্টে করাইতে পারবো। অলমোস্ট এই 8 বছর 9 বছরে আমি মোর দ্যান 1000 অফ পিপুল সিটিতে, স্টেটে এবং ফেডারেলে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা হয়েছে, এবং তারা জব করে খাচ্ছে এখন। ভীষণ বড় একটা নাম্বার। সো আপনার যে ফার্মে, সেটাতে আসলে মূলত কি ধরনের আপনি প্রশিক্ষণ দিয়ে থাকেন আপনাদের স্টুডেন্টদেরকে? এইটা প্রশিক্ষণটা মূলত হলো আপনার সিভিল সার্ভিস এক্সামগুলোর জন্য যে প্রিপারেশনটা থাকে, রিটেন এক্সামের জন্য, যেমন আপনার ইংলিশ, ম্যাথ, অন্যান্য ট্রিকি কোশ্চেনগুলো যে থাকে, এগুলোই মূলত প্র্যাকটিস করানো হয়। তারপর আবার ফেস টু ফেসে কী ধরনের কোশ্চেন আসতে পারে, তারা কীভাবে ফেস টু ফেসে কোশ্চেন আনসার করবে, এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়, আচ্ছা ক্লাসগুলো সাজানো। ওকে, আচ্ছা আপনার কি মূলত এরকম একটা ব্যাচ ভিত্তিক যে আমি আমার এই বছরে এরকম বা এই মাসে এরকম ব্যাচ ভিত্তিক আছে, নাকি কিভাবে আসলে এই না, জিনিসটা? এটার কোনো ব্যাচ ভিত্তিক নাই। আপনি যে কোনো সময় যে কোনো জন এসে অ্যাডমিট হতে পারেন। একটা ক্যান্ডিডেটকে এমনভাবে তৈরি করা হয় সে যেন সিটিতে, স্টেটে বা ফেডারেলে যে পজিশনগুলো আছে তার এডুকেশনের উপরে বেস করে যে কোনো এক্সামে যেন সে পাস করতে পারে। আচ্ছা, এটা কি কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম আছে আপনাদের? আমাদের টাইম ফ্রেমটা আসলে ধরা আছে যে 6 মান্থ। সেই 6 মান্থের মধ্যেই যেন একটা ছেলে বা একটা মেয়ে একটা প্লেসে চলে যেতে পারে। তারপরেও সে যদি না যেতে পারে, সে কন্টিনিউ করবে, সে কন্টিনিউ প্র্যাকটিস করবে। আচ্ছা, এর জন্য কি এগেইন আবার ফি? না, এরকম কিছু নাই। ফি ওয়ান টাইম। আচ্ছা, আর আপনার সাকসেস রেটটা আসলে কিরকম আপনাদের ফার্মের? সাকসেস রেটটা আসলে খুবই ভালো। হ্যাঁ, সাকসেস রেটটা 95%। আমার মনে হয় যে 100%ই। দুই একজন শুধু সাকসেস হতে পারে না, যারা ফ্যামিলির কারণে বা অন্য কোনো কারণে কন্টিনিউ করতে পারে না, পিছিয়ে যায় অনেক সময়। কারণ সাকসেসের কারণ বেশি এই জন্যেই যে ওখানে একটা এক্সামের জন্য সে সীমাবদ্ধ না, মাল্টি এক্সাম সে অ্যাটেন্ড করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি 3টা বা 4টা এক্সামে পাস করে ফেলেন, একটা না হলে আরেকটা হবে, আরেকটা না হলে আরেকটা হবে। এতে দেখা যাচ্ছে যে আপনার সাকসেস 99% বা 100% এরকম। আচ্ছা, সো এরকম হয় না, যেহেতু আমরা বাংলাদেশে যেমন থাকে যে একটা পদের জন্য দেখা যাচ্ছে 50 জনের দরকার, এখানে 500 জন বা 5000 জন অ্যাপ্লাই করেছে। এই দেশে আসলে এই ধরনটা আসলে কীরকম? এরকম কম্পিটিশন তো আছেই। আপনার এখানেও গভর্নমেন্ট সেক্টরে যে এক্সামগুলো হয়, হয়তো দেখা যাচ্ছে 10টা পজিশন ওপেন আছে, ওখানে 100-200 ক্যান্ডিডেট আছে। আচ্ছা, তো আপনাকে কম্পিটিশনে আসতে হবে, আসতে হবে। সেটা রিটেনে ভালো করতে হবে, আপনার ফেস টু ফেসে যায় ভালো করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড যখন চেক হবে ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকতে হবে।
আচ্ছা এই ওভারঅল তারা যখন আপনাকে সুইটেবল মনে করবে দেন দে উইল কল ইউ। আচ্ছা, সো এই ব্যাকগ্রাউন্ডের বিষয় যেহেতু চলে আসলো, আমি আসলে এই বিষয়টা আপনার কাছ থেকে আরেকটু ভালো মতো জানতে চাই। যেমন আমি যখন প্রথমে এসেছিলাম এবং জবের জন্য যখন অ্যাপ্লাই করি, ব্যাকগ্রাউন্ড চেকিং যে বিষয়টা, এটা আমার কোনো ধারণা ছিল না। সো আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডের চেকের বিষয়টা একটু যদি বিস্তারিত আমার দর্শকদের জন্য বলেন। আসলে ব্যাকগ্রাউন্ড চেকটা আপনার বিফোর বা আগে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, আচ্ছা আপনার কোনো ব্যাড অ্যাক্টিভিটিস আছে কিনা, এই জিনিসগুলোই তারা দেখে। আর আপনি এর আগে কোথায় জব করছেন, ওইটা আপনি যে রিজুমিতে লিখছেন সেটা আসলে আপনি রাইট লিখছেন কিনা, এই জিনিসগুলোই তারা ইনভেস্টিগেশন করে। আর তেমন কিছু না। আচ্ছা, ওকে, আই হোপ আমার দর্শকরা উপকৃত হয়েছেন। আপনার কাছে আরও একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি, তারা কিভাবে আপনার যে ফার্মে গেলে আসলে সুযোগ সুবিধা পেতে পারে, তাদের জন্য কোনো স্পেশাল কোনো সুযোগ সুবিধা আছে কিনা? না, এটা তো মূলত করাই হয়েছে আপনার বাঙালি কমিউনিটির জন্য, তারপরেও অন্যান্য কমিউনিটিও চলে আসে। এখন এইখানে যারা আসে আমি আসলে একটু অন্যভাবেই টেক কেয়ার করি তাদেরকে, এবং আমি খুবই ডেডিকেটেড, এবং আমি চাই যে আমার এখানে যে আসলো সে যেন সাকসেসফুলি এখান থেকে ওভারকাম করে যেতে পারে, সে যেন একটা ভালো কিছু নিয়ে যেতে পারে। এইটাই আমার হলো আপনার মেইন গোলটা। আচ্ছা, সো আপনার আসলে যেই মূল যেই গোলটা সেটা ছিল যে আপনার আমরা যারা আপনার বাংলাদেশিরা আছি তাদেরকে আপনার সাহায্য করা, যাতে এরকম একটা ভালো জব তারাও পেতে পারে। যেতে পারে, রাইট। জি, আচ্ছা, একটুখানি পেছনে চলে যায়। বাংলাদেশে আপনি কোন জেলায় অবস্থান করতেন, মানে আপনার দেশের বাড়ি কোথায় ছিল? বাংলাদেশে আমার শেরপুর জেলাতে বাড়ি। শেরপুর জেলাতে? জি। আচ্ছা, এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে? এটা বৃহত্তর ময়মনসিংহ। আচ্ছা, ময়মনসিংহে। আচ্ছা, আর আপনার ছোটবেলায় বেড়ে ওঠাটা কেমন ছিল? ছোটোবেলা বেড়ে ওঠা অ্যাকচুয়ালি আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, গ্রামের বলা চলে যে গ্রামের কলেজেই পড়াশোনা করেছি, স্কুলে পড়াশোনা করেছি গ্রামেই। তারপরে আমি ঢাকায় আসি, ঢাকা পড়াশোনা করি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স। দেন আমি আবার চাকরিতে চলে যাই অন্য আরেকটা ডিস্ট্রিক্টে, ওখানে 7-8 বছর জব করার পরে 2005-এ আমি আমেরিকাতে চলে আসি। আমেরিকায় চলে আসেন। এটা কি ছোটবেলার ইচ্ছা ছিল যে কোনো এক সময় বিদেশে যাব, ওখানে স্থায়ী হব? হ্যাঁ, ছোটো থেকে একটা ড্রিম ছিল যে আমার আসলে আমেরিকাটাই আমার টার্গেট ছিল। আচ্ছা আর অন্য কোনো টার্গেট ছিল না। যদি আমি আসতে পারি কখনো, যে আমি আমেরিকাতেই যাব। আচ্ছা এবং আমেরিকাতে আসতে পেরেছি। ডিবিতে আসছি আমি, আপনার ভাবি ডিবি উইন হয়েছিল, তার থ্রুতেই মূলত আসা আর কি, একসাথেই আসছি আমরা। আচ্ছা আমরা দুইজনেই পল্লী বিদ্যুতে জব করতাম, দুইজনেই রিজাইন দিয়ে 2005-এ আমরা চলে আসছি এখানে। আচ্ছা, সো বাংলাদেশে আপনার একটা জবের অভিজ্ঞতা আছে, মোটামুটি একটা বাংলাদেশে বড় আমি সময়। অ্যাকাউন্টস অফিসার ছিলাম পল্লী বিদ্যুৎ সমিতিতে। আচ্ছা, সো বাংলাদেশের চাকরি এবং এদেশের চাকরি, এই দুটার মধ্যে আপনাকে পার্থক্যটা যদি করতে বলি, তাহলে কেমন আসলে আপনি পার্থক্যটা করতে পারবেন? বাংলাদেশে আসলে এখন জব তো যার যার রেসপন্সিবিলিটি শেষ করতেই হয়, কিন্তু এইখানে একটু ডেডিকেটেড এই জন্যই বলবো যে আপনার রেসপন্সিবিলিটি যেটুকু আপনাকে ডান করতেই হবে। এখানে আর আপনাকে হেল্প করার মতো বা আপনার কাজটা আরেকজনে করে দিবে এরকম নেই, আপনার কাজটা আপনাকেই করতে হবে, এটা ডেডিকেটেড থাকতে হবে। তো এই ডেডিকেটেড নিয়েই আপনাকে আগাইতে হবে। আচ্ছা, জি, জেনে ভীষণই ভালো লাগলো। জবের পাশাপাশি যখন আপনি আপনার যে ফার্মটা চালু করলেন, এবং সেখানে অবশ্যই আপনাকে সময় দিতে হয়, সো কতটুকু আসলে আপনার জন্য এটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে? এটা আসলে অনেকটা চ্যালেঞ্জিং, কারণ আমি মানডে টু ফ্রাইডে নিজে অফিস করি, তারপরে এটা স্যাটারডে সানডেতে আমি চালাই। স্যাটারডে সানডে আপনার 3টে থেকে রাত 8টা-9টা পর্যন্ত আমি এটা চালাই। তো মোটামুটি বেশ পরিশ্রম করতে হয় আর কি। জি, সেটাই বুঝতে পারছি। সো এত পরিশ্রম, এত কিছু, তারপরেও আসলে চাওয়া যে নিজের দেশের মানুষ যেন Right. একটি ভালো অবস্থানে। এটাতেই আমি অনেকটা মানে কমফোর্টেবল ফিল করি, ভালো ফিল করি। যখন আমার কোনো স্টুডেন্ট, আমার সাকসেস গ্রুপ থেকে যখন কোনো একটা স্টুডেন্ট একটা ভালো পজিশন চলে গেল, আমাকে আমার বেশ কমফোর্টেবল মনে করি আমি, যে আমি মনে হয় যে একটা কিছু করতে পারলাম একজনের জন্য, নিজেকে এরকম অনেক একটা বেশি কিছু। Right, সার্থক মনে হয় right, যে right. আমার স্টুডেন্ট বা আমার হাতে খড়ি হওয়ার পরে থেকে Right. একটি ভালো জব পেলো। জি, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরো একটি জিনিস জানতে চাচ্ছি, সরকারি জব বলতে একটা বয়সের বিষয় চলে আসে, এটার আপনাদের এই জবের জন্য কি কোনো এজ লিমিট আছে?
সুন্দর একটা কোশ্চেন করছেন, এটা অনেকেই আমাকে কোশ্চেনটা করে থাকে, কিন্তু এখানে আসলে ওই রকম না যে 30 বা 32 হইলে আপনি গভর্নমেন্ট সেক্টর যেতে পারবেন না। এখানে বয়সের কোনো লিমিট নেই। আচ্ছা। আপনি ইন হইতে পারেন এনি এইজে, আচ্ছা এনি এইজে ইউ ক্যান গেট দ্য গভর্নমেন্ট সেক্টর জব। আচ্ছা, আমরা তো আমাদের দেশে যেটা হতো যে আমাদের মাথায় ওটা রাখতে হতো, আমাদের পড়াশোনা শেষ করতে Right, হবে, right, right. না হলে বয়স চলে যাবার একটা বিষয় যেটা থাকে। আমি নিজেও ফেস করে আসছি বাংলাদেশ থেকে। আচ্ছা, জি, আমরা মোটামুটি সবাই ফেস করি। সো দর্শক, আশা করছি আপনাদের আমাদের এই আড্ডাটা ভালো লাগছে। আমাদের আরও কিছু মানে আমার ব্যক্তিগত আরও কিছু প্রশ্ন আছে ওনার কাছ থেকে। আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাই, বর্তমান যে সার্বিক অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি যেই স্যালারিটা পেয়ে থাকেন সেটা কতটুকু আকর্ষণীয়? স্যালারি গভর্নমেন্ট সেক্টরে একটু স্যালারি কমই হয় প্রাইভেট সেক্টরের চাইতে, বাট এখানে একটা সুবিধা আছে যে আপনার ইয়ারলি স্যালারিটা ইনক্রিজ করে। আপনি যদি 50-তে ঢুকেন, দেখা যাচ্ছে প্রতি বছর আপনার 2000 বা 1500 বা 3000 আপনার স্যালারি ইনক্রিজ করতেছে। ইট ইজ ডিপেন্ড অন পজিশন। আপনি কী পজিশনে ঢুকছেন সেই পজিশনের প্রেক্ষিতে আপনার স্যালারি প্রতি বছর ইনক্রিজ হচ্ছে। তো ইনক্রিজ হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি 5-7 বছরের মধ্যে মোটামুটি একটা স্মার্ট অ্যামাউন্ট আর্ন করা যায়। ভালো লাগলো জেনে যে স্যালারি বেশ ভালো, এবং স্যালারির পাশাপাশি আর কি ধরনের সুযোগ সুবিধা আছে, যেমন 401k, হেলথ বেনিফিটস লাইক দিস? স্যালারির পাশাপাশি তো আপনার গভর্নমেন্ট সেক্টরে যে বেনিফিটগুলো আছে, এটা হলো আসলে অত্যন্ত আকর্ষণীয় এই জিনিসগুলো। রিটায়ারমেন্ট তো আছেই, তারপরে আপনার হেলথ বেনিফিট আছে, তারপরে আপনার ভ্যাকেশন আছে, সিক লিভ আছে, পার্সোনাল লিভ আছে, গভর্নমেন্ট হলিডেগুলো তো আছেই। আবার অনেক জবে ফ্লেক্সিবিলিটি আছে। এখন ইদানিং আবার আপনার দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জবগুলোতেই রিমোটে চলে গেছে। 2 দিন 1 দিন বা 3 দিন আপনার রিমোট করতেছেন বাসা থেকে, আর হয়তো 2 দিন 3 দিন আপনাকে অফিসে যেতে হচ্ছে। এই জিনিসগুলো আসলেই অ্যাট্রাকটিভ গভর্নমেন্ট সেক্টরে এখন। আচ্ছা, সো আপনি যে বলছিলেন যে যে বেনিফিটসগুলো, যেটা সিক লিভস, আপনাদের একটা সিক লিভের জন্য মোটামুটি কতদিন আপনাদেরকে দেয় বছরে? ওইটা সিক লিভ আসলে ডিপেন্ড করে ডিপার্টমেন্ট ওয়াইজ। তারপরেও আপনার সিক লিভ হলো আপনার প্রতি মাসের যে আপনি 2টা চেক পান, ওই 2টা চেকের সাথে আপনার 1 দিনের সিক লিভ আসে, আবার 1.5 দিনের ভ্যাকেশন আসে। আচ্ছা তাহলে 2 দিন এবং 2.5 ডেজ হলো আপনার সিক এবং ভ্যাকেশন আচ্ছা, পার মান্থ। পার মান্থে। তাহলে পার ইয়ার ওইভাবে হিসাব করলে আপনি বের করে ফেলতে পারবেন। তো এগুলো হলো সিক লিভ এবং ভ্যাকেশন। তারপরে আছে আপনার 5টা পার্সোনাল লিভ, তারপরে ফ্লোটার লিভও আছে 2টা 3টা, ইট ইজ ডিপেন্ড অন ডিপার্টমেন্ট। তারপরে আবার আপনার যে অন্যান্য কিছু সুযোগ সুবিধা আছে, যেগুলো এক কথায় বলা চলে যে এটা অ্যাট্রাকটিভ একটা থিংস ইন দ্য গভর্নমেন্ট সেক্টর। আচ্ছা, যিনি নতুন আমেরিকাতে এসেছেন, ইমিগ্রেন্ট, তার এই জব পাওয়ার ক্ষেত্রে প্রথম কাজটি আসলে কি হতে পারে, বা প্রথম পদক্ষেপটি আসলে কি হতে পারে? আচ্ছা, আপনার যখনই কেউ নতুন আসলো, সে যদি মনে করে যে না আমি একটা গভর্নমেন্ট সেক্টর জবের জন্য ট্রাই করতে চাই, সেই ক্ষেত্রে তার প্রথম কাজটাই হলো আপনার তার যে সার্টিফিকেটগুলো আছে, সার্টিফিকেটগুলো নিয়ে ইভ্যালুয়েশন করে নিয়ে আসা। ইভ্যালুয়েশন করার পরে সে বুঝতে পারবে যে আপনার বাংলাদেশের সার্টিফিকেটের অ্যাগেইনস্টে এই ইভ্যালুয়েশন এজেন্সিগুলো তাকে কোন লেভেলের ডিগ্রিটা দিল। যদি মাস্টার্স করে থাকে বা ব্যাচেলার করে থাকে, সেই হিসেবে তারা একটা ইভ্যালুয়েট করবে। সেই ইভ্যালুয়েটের উপরে বেস করে তারা জবগুলো লোক আপ করতে হবে। যদি ব্যাচেলার ডিগ্রি থাকে, তাহলে ব্যাচেলার লেভেলের যে পজিশনগুলো আছে সেগুলোর জন্য তারা ট্রাই করবে, অ্যাপ্লাই করবে, প্রিপারেশন নেবে। যদি হাই স্কুল ডিপ্লোমা দিয়ে থাকে, তাহলে সেই পজিশনগুলোর জন্য সে লুক আপ করবে বা ট্রাই করবে, প্রিপারেশন নেবে। আর যদি মাস্টার্স দিয়ে থাকে, তাহলে সেই লেভেলে পজিশনগুলোর জন্য ট্রাই করবে। বাট ফার্স্ট কাজটাই হলো তাকে ইভ্যালুয়েশনটা করে নেওয়া। আচ্ছা, সো ইভ্যালুয়েশনের জন্য আসলে কোন জায়গাটাতে যেতে হবে বা কাদের সাথে যোগাযোগ করতে হবে? ইভ্যালুয়েশনের আসলে বেশ অনেকগুলো এজেন্সি আছে এই আমেরিকাতে। তবে নিউ ইয়র্কে আপনার নর্মালি অনেকেই গ্লোব ল্যাঙ্গুয়েজ সার্ভিস থেকে অনেকে করা, সেটাই জব এবং এডুকেশন বোথ, তাদেরকে বলতে হবে জব ফর জব অ্যান্ড এডুকেশন বোথ। আচ্ছা, এখানে খরচ কেমন পড়তে পারে? ইভ্যালুয়েশন ডিপেন্ড করে আপনি কী ধরনের ইভ্যালুয়েশন। ওখানে 2টা ক্যাটাগরির ইভ্যালুয়েশন আছে। একটা কোর্স বাই কোর্স, যেটা আপনার ডিটেলস থাকে, এটার জন্য একটা। আবার ডকুমেন্ট বাই ডকুমেন্ট থাকে, এটা একটা। এখন কোর্স বাই কোর্স জন্য আসলে একটু বেশি লাগে, নট মনে হয় $50 বা $100 তারা বেশি নেয়।
অ্যারাউন্ড 200 থেকে 300 এর মধ্যেই আপনার ওটা হয়ে যায়, ইভ্যালুয়েশনটা হয়ে যায়। আচ্ছা, এটা তো ওয়ান টাইম, এটাকে তো বারবার করতে হবে না। হ্যাঁ, এটা ওয়ান টাইম, বাট আফটার 10 ইয়ার্স পরে একটা রিকোয়ারমেন্ট থাকে যে আফটার 10 ইয়ার্স পরে তারা আবার ওই নতুন করে একটা ইভ্যালুয়েশন দেখতে চায়। আচ্ছা, বাট ওই ওয়ান টাইমটা ইজ ফাইন। এখানে কি কোনো টেস্টের মতো কিছু আছে, বা টেস্ট দিয়ে বা পরীক্ষা দিয়ে এরকম কিছু, নাকি জাস্ট আপনার সার্টিফিকেট ওনাদেরকে জমা দেওয়া হলো, বা বিষয়টা আসলে যদি না একটু- না, ওইটা এখানে কোনো টেস্ট লাগে না। আপনার সার্টিফিকেটগুলো দিলেন, আপনি কি কোন সাবজেক্টে পড়ে আসছেন, আপনার সার্টিফিকেট দিলেন, আপনি মার্কশিট দিলেন। হ্যাঁ, ওই সার্টিফিকেট এবং মার্কশিটের উপরে বেস করে তারা ইভ্যালুয়েট করবে, এবং তারা যদি মনে করে যে আপনার কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছেন, তারা ওখানে একটা পাঠাবে, ইনভেস্টিগেশন করবে তারা। সিম্পল একটা ইনভেস্টিগেশন করে আপনাকে ওটার ইকোভ্যালেন্স, এখানে আপনি আমেরিকার ইকোভ্যালেন্টে কী ডিগ্রিটা আপনি পেলেন সেটা তারা দিয়ে দিবে। মানে সাপোজ ধরেন আপনি বাংলাদেশে যে ইউনিভার্সিটিতে পড়েছেন বা স্কুল কলেজে যে ডিগ্রিতে, ওনারা তাদের সাথে যোগাযোগ তাদের করবে। সাথে যোগাযোগ করবে। হ্যাঁ। আচ্ছা, এরকম হয় যে আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেগুলো হয়তো বা একটা সময় ছিল অনেক বছর আগে, এখন হয়তো বা আর সেই ইউনিভার্সিটিগুলো নেই। সেই ক্ষেত্রে তারা কি ধরনের মানে জটিলতার সম্মুখীন হতে পারে? তারা আসলে ওই ধরনের জটিলতা নাই, তাই সে ইউনিভার্সিটি যদি উঠে যায় তাহলে তার কিছু করার নাই, বাট তার সার্টিফিকেট আছে, তার মার্কশিট আছে, এগুলোর উপরে বেস করে তারা একটা ইভ্যালুয়েট করে দেয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসলে অনেক তথ্য পেয়ে আমি উপকৃত হচ্ছি, এবং সেই সাথে সাথে আমার দর্শকরা উপকৃত হচ্ছেন। আমার আরও একটা প্রশ্ন জানবার আছে, সেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট জবের জন্য আসলে কোন জব সার্চ অপশনে, বা আমরা কিভাবে কোন ওয়েবসাইটে গেলে আসলে আমরা এই জবের সন্ধানটা পেতে পারি? অ্যাকচুয়ালি এখানে মেইনলি আপনার কয়েক ধরনের গভর্নমেন্ট সেক্টর আছে, যেমন ফেডারেল গভর্নমেন্ট সেক্টর, স্টেট গভর্নমেন্ট সেক্টর, সিটি গভর্নমেন্ট সেক্টর, আবার কাউন্টি গভর্নমেন্ট আছে। তা এখন ডিপেন্ড করবে যে আপনি কোন ওয়েবসাইটে বা কোন সেক্টরে আপনি যেতে চাচ্ছেন, সিটিতে যেতে চাচ্ছেন, নাকি স্টেটে যেতে চাচ্ছেন, নাকি ফেডারেল যেতে চাচ্ছেন। ফেডারেলে যেতে হলে আবার আপনার সিটিজেনশিপ লাগবে। আবার সিটিতে এবং স্টেটে ল এনফোর্সমেন্ট ছাড়া সিটিজেনশিপ লাগে না, আপনি গ্রিন কার্ড বা আপনার রেগুলার এই হলেই হয় সিটি এবং স্টেটগুলোর জন্য। তো এখন সিটির জন্য ওয়েবসাইট হলো DCAS, ডিপার্টমেন্ট অফ সিটি ওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ওই ওয়েবসাইটে গেলে আপনার পজিশন দেখতে পাবেন যে কী পজিশন ওপেন আছে, প্রতি মাসেই কিছু না কিছু থাকে। আর স্টেট গভর্নমেন্টের জন্য যদি যেতে চান, স্টেট গভর্নমেন্টের নিউ ইয়র্ক স্টেট, গুগলে যদি সার্চ করেন নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস, দেন ওদের ওয়েবসাইটে চলে আসবে। ওখানে আপনি দেখতে পাবেন যে কী ধরনের পজিশনগুলো ওপেন আছে, ওইটা রিকোয়ারমেন্ট, কোন পজিশনের জন্য কোন রিকোয়ারমেন্ট আছে আপনি দেখলেন, দেখে আপনার সাথে যদি ম্যাচ করে দেন, ইউ ক্যান জাস্ট সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। আচ্ছা, আবার ফেডারেল গভর্নমেন্ট জবের জন্য আপনি usajob.gov, এই ওয়েবসাইটে গেলে আপনি ফেডারেল গভর্নমেন্ট সেক্টরের জবের সন্ধানগুলো পাবেন, যে ওখানে কোন কোন ডিপার্টমেন্টে কী কী ওপেনিং আছে। আপনি লুক আপ করলেন, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট দেখলেন, কী পজিশনের জন্য কী রিকোয়ারমেন্ট আছে, ওইটার সাথে আপনার এডুকেশন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে, ইফ ইট ইজ ম্যাচ, দেন সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, অ্যান্ড আফটার সাবমিট ইউর অ্যাপ্লিকেশন দেন প্রিপেয়ার ইউর সেলফ হোয়াট কাইন্ড অফ কোশ্চেন উইল বি দেয়ার। এবং যখন আপনি রিটেনে পাস করলেন, রিটেনে পাস করার পরে রিটেনে একটা ভালো স্কোর করতে হবে। এখন ভালো স্কোর করাটা ম্যান্ডেটরি, কারণ হলো ওরা যখন একটা এলিজিবল লিস্ট করবে, তারা কিন্তু যে সবচেয়ে বেশি নাম্বার পাইছে তাদেরকে আগে কল করে ফেস টু ফেসে। তো আপনি যদি কম নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনি পিছিয়ে পিছনে পড়ে গেলেন। তো এখন টার্গেট থাকতে হবে প্রত্যেকের, যে না আমার স্কোরটা যেন ভালো হয়। আপনার যখন স্কোরটা ভালো হলো, তখন আপনাকে দে উইল কল ইউ ফর ফেস টু ফেস ইন্টারভিউ। When they will call you face to face interview, then you need to prepare for face to face. So what kind of question will be there for face to face? Then এই যে ফেস টু ফেসের কোশ্চেনগুলোর জন্য আপনি প্রিপারেশন নেবেন, এবং আপনার সেট আপ কেমন হবে আপনি যখন ফেস টু ফেসে যাবেন, আপনার সেট আপটা কেমন হবে, আপনার গেট আপ কেমন হবে, আপনার প্রিপারেশনটা কী ধরনের কোশ্চেনগুলো আপনি পড়ে যাবেন, এই জিনিসগুলো আসলে আপনাকে স্টাডি করতে হবে। ইট উইল টেক টাইম, এবং এটা আসলে ধৈর্যের একটা ব্যাপার আছে। অনেকে হয়তো করতে চায় না, আবার অনেকে সাকসেসফুল অনেক সাকসেসফুল হয়ে যাচ্ছে, যারা একটু ডেডিকেটেড, যে না আই ওয়ান্ট দি জব, তেমন আসলে পাওয়া যায়। এখানে একটা সুবিধা যা এটা তারা পুরাটাই মেধার উপরে তারা নিচ্ছে। এখানে তো আর ওইরকম তেমন কিছু নাই। আপনি রিটেনে ভালো করছেন, ফেস টু ফেসে ভালো করছেন, দেন ইউ উইল বি হায়ার।
বাহ! সুন্দর। সো এই যে জবের ক্ষেত্রে মানে লিখিত এবং ফেস টু ফেসের যেই সময়টা এটার ব্যবধান কি খুব বেশি না খুব অল্প সময়? এখন ডিপেন্ড করে আপনার স্কোর। আপনি যদি ভালো স্কোর করে থাকেন দেন আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল মেবি দে উইল কল ইউ ফর আচ্ছা। ফেস টু ফেস। অ্যান্ড যদি স্কোর ভালো না হয় তাহলে দে উইল মেবি কল ইউ আর মেবি নট। আচ্ছা, ইট ইজ ডিপেন্ড অন দেয়ার হাউ মেনি পজিশন দে হ্যাভ। ওকে। সো আরেকটু যেটা বলতে চাচ্ছি, আমরা যারা বাংলাদেশী আছি বা প্রবাসী বাংলাদেশী, আমরা দেখা যায় যে আমাদের ইংলিশটা আসলে লিখিতভাবে খুব ভালো হলেও মৌখিকভাবে আসলে আমরা জড়তা আমাদের কাজ করে। সো সেই ক্ষেত্রে এমন কোনো জবের অপশন আছে কিনা স্টেট জবে যেখানে বাংলা ভাষাভাষীর মানে জব আর কি পাওয়া যেতে পারে, এরকম কিছু আছে কিনা? না, বাংলা ভাষাভাষীর ওইরকম জব নাই। তবে এখানে যে ফ্লুয়েন্সি ইংলিশটা তাদের দরকার নেই। আচ্ছা, এখন তাদের প্রয়োজনটা হলো যে আপনি যে পজিশনে যাচ্ছেন জি, সেই পজিশনের কাজগুলো আপনি করতে পারতেছেন কিনা। এবং আপনার বস আপনাকে একটা ইমেল দিছে, আপনি সেটা বুঝতে পারতেছেন কিনা, আপনার ওর এগেনস্টে আনসার করতে পারতেছেন কিনা, এবং একটা মিনিমাম একটা কমিউনিকেশন। তারা ফ্লুয়েন্সি চাচ্ছে না, আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন কিনা। আচ্ছা, হ্যাঁ, এইটুকু হইলে আসলে আমি মনে করি না যে ফ্লুয়েন্সি তাদের মতো দরকার। হ্যাঁ, তারা জানে, দে নোজ দ্যাট আমরা আসলে অতটা তো তাদের মতো হব না। এই জন্যই এই জিনিসগুলো আসলে আমরা দূরে থেকে মনে করি যে ও আমাকে দ্বারা হবে না, আমাকে দিয়ে ওইটা হবে না। না, এইটা আসলে না। আর নর্মালি একটা এডুকেটেড পারসন যারা ইন্টারমিডিয়েট পাস করে আসছে বা ব্যাচেলার করে আসছে, যা মাস্টার্স করে আসছে, তারা তো ইংলিশ জানে। জি। হ্যাঁ, ভয় পাওয়ার তো কিছু নাই। তাদের সাথে কমিউনিকেট করতে করতে একসময় দেখবেন যে আপনি নিজেই ফ্লুয়েন্সি বলতে পারতেছেন। জি, বাট আপনাকে ওখানে যেতে হবে। জি। মানে প্রথমে আগে অগ্রসর হতে হ্যাঁ, হবে, হ্যাঁ, right. কনফিডেন্স থাকতে হবে অবশ্যই, এবং পরিশ্রমের বিকল্প তো বিকল্প নেই। নেই, ভয় পাওয়ারও কিছু নেই। জি, আপনাকে টোটাল একটা কনফিডেন্স নিয়ে মাঠে নামতে হবে। জি। দর্শক, অবশ্যই আপনারা যখন কোনো স্টেট জব বা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবেন বা নিজেকে তৈরি করবেন, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই তিন কাজটা যেন আপনি অবশ্যই করছেন। সো আরও একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেমন আপনি যে রেজুমিটা, সেই রেজুমিটা আসলে কীরকম হওয়া উচিত? নর্মালি অ্যাকচুয়ালি রিজুমিটা 1 পেজের হলে ভালো। জি, রিজুমিটাতে আপনার নাম, প্রথমে আপনার নাম, অ্যাড্রেস থাকবে, দেন আপনার স্কিলটা থাকবে, আপনার স্কিল আছে। তারপরে আপনি সাজাই নেবেন যে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, প্রেজেন্ট এক্সপিরিয়েন্সটা কী আছে। দেন স্টেপ বাই স্টেপ আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো আপনি ইন্ডিকেট করবেন, এবং শেষে ইন্ডিকেট করবেন যে আপনার এডুকেশনটা কী আছে। তবে রিজুমিটা আপনার একটা কনসাইজ সেন্টেন্সে যেন হয় এবং সুন্দর হয়, এবং একটা পেজে হইলেও তারা প্রিফার করে রেজুমিটাকে। আচ্ছা। সো অভিজ্ঞতার বিষয়ে যেটা জানতে চাচ্ছিলাম, ওরা মানে এই সমস্ত জবের ক্ষেত্রে আসলে কি ধরনের এক্সপিরিয়েন্স তারা চায়, বা আদৌ কি এক্সপিরিয়েন্সের দরকার আছে নাকি দরকার নেই? আসলে এন্ট্রি লেভেলের পজিশনগুলো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। যে পজিশনগুলো আপনার এক্সপিরিয়েন্স লেভেল পজিশন, সেটার জন্য দরকার আছে। কিন্তু বিগিনিংয়ে যে সিটিতে বা স্টেটে, ফেডারেলে কিছু বিগিনিং পজিশন আছে, ওগুলোর জন্য এক্সপিরিয়েন্স লাগে না, এগুলোর জন্য এডুকেশনই এনাফ। আচ্ছা। সো যে এন্ট্রি লেভেলের যে পজিশনগুলো, দুই একটা পদের নাম যদি বলতেন তাহলে আমার যারা দর্শক আছে তাদের বুঝতে, একটু রিলেট করতে সুবিধা হতো। এখন এন্ট্রি লেভেলের পজিশনে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের বিভিন্ন ডিপার্টমেন্টের পজিশন আছে, তারপর ক্লারিক্যাল পজিশনগুলো আছে, ল এনফোর্সমেন্টের পজিশন আছে, টিচিং আছে, অ্যাকাউন্টিং আছে, ইঞ্জিনিয়ারিং আছে। আচ্ছা, তো অসংখ্য পজিশন আছে এখানে, ডিপার্টমেন্টের কোনো শেষ নেই আর পজিশনের কোনো শেষ নেই। অনেক জব আছে, বাট আপনাকে একটু ডেডিকেটেড হয়ে লোক আপ করতে হবে। আচ্ছা। আর যে রিটায়ারমেন্টের যে বিষয়টা, সেটা যেমন আমরা জেনে থাকি যে সরকারি জবের হয়তো বা একটা সময় বয়স নির্ধারণ থাকে, Right. এই বয়সের পরবর্তীতে আর জব করতে পারে না। আপনাদের ক্ষেত্রে কি অবস্থা? এখানে একটা বয়স আছে যে আপনার এতদিন করতে পারবেন, করার পরে আপনি রিটায়ার নিতে পারবেন। কিন্তু এখানে সবচেয়ে এটা সুন্দর একটা কোশ্চেন করছেন। এখানে একটা বিউটি অফ কান্ট্রি এটাই বলবো আমি, যে আপনি যদি রিটায়ারমেন্টে না যেতে চান বা আপনি যদি রিটায়ার না করতে চান, আপনাকে কেউ বলবে না যে আপনার তোমার বয়স হয়ে গেছে, তুমি রিটায়ার্ড নাও। আচ্ছা, হ্যাঁ, এখানে এটা বলবে না, আপনি যতদিন করতে চান আপনি করতে পারেন। আনলেস ইউ আর নট টায়ার্ড ইউ ক্যান গো ইউ ক্যান কন্টিনিউ। কন্টিনিউ। রাইট। ওকে, যাক, ভালো লাগলো এই বিষয়টা। অনেক সময় যেমন আমি আমার বাবার ক্ষেত্রে দেখেছি, যখন উনি রিটায়ার করেছেন তারপরে দেখতাম যে উনি আসলে মনে হয় ভালো লাগতো না, একটা ফ্রাস্ট্রেশন মনে হয় কাজ করতো। সেই ক্ষেত্রে এইখানে এই না, সমস্যাটার এই সমস্যা সম্মুখীন নাই। হতে আপনি হবে যদি না। করতে চান
দেন আপনি যতদিন করতে পারেন করতে করতে থান, আপনাকে কেউ বলবে না যে তুমি ওয়াই ইউ আর হিয়ার। আচ্ছা, ধন্যবাদ। সো আবার একটু ফিরে আসি আপনার যে নিজস্ব ফার্ম আছে সেখানে। সো প্রবাসী বাংলাদেশিরা যদি আপনার ফার্মে যোগদান করতে চায় তাহলে তার প্রসেসটা কীরকম বা কিভাবে সেটা করতে পারে? অ্যাকচুয়ালি এটা তারা যদি নিজে নিজে করতে পারে, আমি অ্যাডভাইস করবো তাদেরকে, তারা যদি নিজে নিজে কেউ করতে পারে দেন সেটাই হলো সবচেয়ে বেটার। আর যদি কারো হেল্প লাগে সেই ক্ষেত্রে তারা যেন যদি যোগাযোগ করতে চায় তাহলে সাকসেস কেরিয়ার কনসাল্টিং ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার হলো 7185302605। আচ্ছা, এখানে যোগাযোগ করলে তাদের কী ধরনের প্রসিডিউর বা কী ধরনের তাদের হেল্প লাগে সাকসেস কেরিয়ার কনসাল্টিং ফার্ম সেই হেল্পটুকু করবে তাদের জন্য। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে নিজে নিজে যদি কেউ চায়, সো কেউ যদি নিজে নিজে চায় তাহলে আপনার তাদের ক্ষেত্রে পরামর্শটা কি হবে? তারা কোনো গাইড বা বই বা কোনো ওয়েবসাইট বা কী ধরনের কাজ তারা করতে পারে? খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। হ্যাঁ, তার কেউ যদি নিজে নিজে করতে চায় সেই ক্ষেত্রে ওই যে কয়েকটা ওয়েবসাইট আমি দিয়ে দিছি, বলে দিলাম আপনার প্রিভিয়াস কনভারসেশনে, যে এই ওয়েবসাইটগুলোতে গেলে আপনার সেই ওয়েবসাইটগুলোতে ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পজিশনগুলো আছে। আচ্ছা, ওখানে একটু রিসার্চ করে আপনার এডুকেশন এবং এক্সপিরিয়েন্সের সাথে যদি ম্যাচ করে দেন, সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। অ্যান্ড ওখানে বলা থাকে যে আপনার কী ধরনের কোশ্চেনগুলো হবে, কোন টপিক্সের উপরে কোশ্চেন হবে, সেই টপিকসগুলো আপনাকে একটু স্টাডি করতে হবে। এখন মার্কেটে অ্যামাজনে অনেক বই টুই পাওয়া যায়, বুক টুক পাওয়া যায়। অ্যামাজন থেকে হয়তো বই কিনে নিল, অথবা এখানে বিভিন্ন পাবলিক লাইব্রেরিগুলোতে আছে, সেই লাইব্রেরিগুলোতে বুক পাওয়া যায়, ওখানে বই খুঁজলে পাওয়া যাবে এবং ওটা স্টাডি করলেই মোটামুটি তারা নিজে নিজে করে নিতে পারবে। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। সো আপনার কাছে আরও যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার যে ফার্মে সেটা শুধু মাত্র জবের ক্ষেত্রে হেল্প করা ছাড়াও অন্য কোনো বিষয় কি সেখানে আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন? এটা শুধুমাত্র আপনার সিটি, স্টেট এবং ফেডারেল গভর্নমেন্টস, কাউন্টি, এই গভর্নমেন্ট সেক্টরের জবের জন্য মূলত হেল্পিংটা। এখানে একটা ছেলে বা মেয়ের রিজিউমিটা কেমন হবে, সে কোথায় ইভ্যালুয়েশনটা করবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কিভাবে জব সার্চ করবে, তার রিজিউমির ধরনটা কেমন হবে, তার একটা কভার লেটার লাগবে, কভার লেটারটা কেমন হবে, তারপরে যখন সে কোনো একটা পজিশনে অ্যাপ্লিকেশন করলো, অ্যাপ্লিকেশনের অ্যাগেনস্টে, ওই জবের অ্যাগেনস্টে তাকে কি কি পড়তে হবে, ওইটার উপরে ডিটেলস ক্লাস করানো হয়। আচ্ছা, ইংলিশ, ম্যাথ এবং অন্যান্য ট্রিকি কোশ্চেনগুলো যে আছে এগুলোর জন্য আমাদের এভরি স্যাটারডে সানডে 5টা থেকে 8টা পর্যন্ত ক্লাস চলে। আচ্ছা, হ্যাঁ, তো এই মোটামুটি রিটেন টেস্টের জন্য কী ধরনের কোশ্চেনগুলো আপনাকে পড়তে হবে ওগুলো নিয়েই ডিসকাস হয়, ওগুলো নিয়েই ক্লাস করানো হয়। এবং তারপরে আপনার যখন রিটেনে পাশ করে গেলেন, তারপর আপনার ফেস টু ফেসে কী ধরনের কোশ্চেন হতে পারে, ফেস টু ফেসে আপনি কীভাবে আনসারগুলো করবেন, ওগুলোই মূলত প্র্যাকটিস করানো হয়। এবং পুরাতন যে স্টুডেন্টগুলো যারা এক একজন এক এক জায়গায় জব ডিপার্টমেন্টে, এক এক ডিপার্টমেন্টে অলরেডি তারা আসেন, যেদিন আপনার ফেস টু ফেস সেশন থাকে সেদিন তারা আসে, তারা এসে ফেস টু ফেস নিচ্ছে। আমি তো নিজে থাকি, তারপর যারা অলরেডি জব ফিল্ডে আসেন তারা বসে, তারা এসে জব ইন্টারভিউ নিচ্ছে, রিয়েল ফিল্ডে তারা কী এক্সপিরিয়েন্স গ্যাদার করছে এবং কী ধরনের কোশ্চেন এখন তারা ফেস করতেছে, এই জিনিসগুলো তাদের সাথে মোটামুটি শেয়ার করে। আচ্ছা, এই ধন্যবাদ আপনাকে। আমরা একদমই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। একদম শেষ করার আগে আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে উপদেশটা তাদের জন্য খুব আশীর্বাদ সমতুল্য হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এটিপিকে। আমার উপদেশ একটাই থাকলেও হলো যে আসলে আমরা অনেকেই বাংলাদেশ থেকে ভালো ভালো পড়াশোনা করে আসছি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। এখন আমাদের গোল থাকতে হবে একটা, যে আমার যেহেতু সার্টিফিকেট আছে, আমার যেহেতু এডুকেশন আছে, আমি যেন একটু গভর্নমেন্ট সেক্টর ট্রাই করি। হ্যাঁ, একটু ডেডিকেটেড হলে বা একটু কনফিডেন্সটা লেভেলটা গ্রো করলেই এখানে একটা ভালো জব পাওয়া সম্ভব। আমি আশা করি যে আপনারা সবাই আসবেন এবং একটা গভর্নমেন্ট সেক্টর জবের জন্য ট্রাই করবেন। জি, ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিভি দর্শক শ্রোতাদের, এবং ধন্যবাদ এটিভিকে। আমি স্পেশালি আর ধন্যবাদ জানাচ্ছি এটিভিকে, যে এটিভি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, যে বাঙালি কমিউনিটি বেশ আমার মনে হয় যে অনেক উপকৃত হবে। জি, ধন্যবাদ এটিভিকে। জি, ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি রেনি হাবিবা ছিলাম আপনাদের সাথে। আবারও ফিরবো অন্য একদিনে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিভি ইউএস এর সঙ্গে থাকুন।